2022 সালে তৎকালীন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল, যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 হিসেবে পরিচিত। আওয়ামী সরকারের ওই আইন তখন বিএনপি সহ অপরাপর সকল রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছিল। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে। অথচ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ। এর মধ্যে আছে নির্বাচন কি আসন ভিত্তিক হবে নাকি আনুপাতিক হবে সেই ব্যাপার, আছে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের পদ্ধতি প্রস্তাব সহ অন্যান্য নানা ব্যাপার। জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন ওই কমিশন কাজ শুরু করেছে 2 মাসও হয়নি। তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন গঠনের পদ্ধতি ঠিক করা। তারা কোনো প্রস্তাব দেওয়ার আগেই ইতিমধ্যেই সরকার ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে। 2022 সালে আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022-এর অধীনে ইসি কমিটি গঠন করা হয়েছে। তখন সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদীদের দ্বারা প্রণীত ওই আইনের বিরোধিতা করেছিল, কারণ ওই আইন অনুযায়ী সরকারের পছন্দের লোককে নিয়োগ দেওয়া সম্ভব ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও আইনটি বদলানোর পক্ষে। ইতিমধ্যেই তারা নতুন একটি আইনের খসড়া তৈরি করেছে, যা সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছে। সার্চ কমিটি গঠন করে ফেলায় এ কাজ আর আগাবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। ইসি গঠনের সার্চ কমিটি গঠনের আগে সংস্কার কমিশনের সাথেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। তবে সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ার পর এই দফায় কমিশন গঠনের জন্য নিয়োগের আইনটি সংস্কার অপ্রয়োজনীয় হয়ে পড়ে। নির্বাচন ব্যবস্থা কমিশন সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, যেভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেটি ঠিক হয়নি। এটি করার ফলে সংস্কার কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সংস্কার প্রক্রিয়াও হোঁচট খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইসি গঠনের পদ্ধতি প্রস্তাব করার আগেই ইসি গঠনের জন্য সার্চ কমিটি গঠিত হয়ে গেছে। এতে অনেকেই মনে করছেন নির্বাচন ব্যবস্থার আদৌ কোনো সংস্কার হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশের যথেষ্ট অবকাশ রয়েছে। জাতীয় নাগরিক কমিটি মনে করে, সার্চ কমিটি গঠনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি প্রস্তাব পেশ করে তার জন্য অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেও কোনো পক্ষ নারাজ। সাংবাদিক বন্ধুগণ, 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আজ রবিবার তারা শপথ গ্রহণ করবেন। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছে, যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এই কদিন আগেও ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা গণ অভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার শামিল। এই কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। গত 1.5 দশকে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কাঠামোর উপরে দাঁড়িয়ে জনগণকে জিম্মি করেছিল, তার মধ্যে নির্বাচন কমিশন একটি। ফ্যাসিবাদ কায়েমের লক্ষ্যে আওয়ামী লীগ 2022 সালে নির্বাচন কমিশন গঠন করে এবং বেছে বেছে সুকৌশলে তাদের লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা রেখে এই আইন প্রণয়ন করেন। 2024 সালে 7 জানুয়ারি ফ্যাসিস্ট সরকার জনগণকে জিম্মি করে নাম কেউ আসতে দামি নির্বাচন দেয়। তারা জনগণের প্রায় সব রকম মানবাধিকার লঙ্ঘন করে ভোটাধিকার কেড়ে নেয়। ব্যালট বাক্স ডাকাতি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুম, খুন, অপহরণ এবং ত্রাস আতঙ্ক ছড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। এই পুরো প্রক্রিয়ার সাথে অন্যতম হাতিয়ার ছিল 2022 সালের প্রণীত নির্বাচন কমিশন নিয়োগের আইন। এই আইন সহ অন্যান্য নিবর্তনমূলক আইনের উপর দাঁড়িয়ে বিগত গণহত্যাকারী সরকার আয়নাঘর, হত্যা, গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে। সেই কালাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার
জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানের শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। ডক্টর ইউনূস দৃঢ়তার সাথে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন, এটাই শিক্ষার্থী, তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন। আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দেবেন। 3 মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে। তাছাড়া এই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, কাজেই সরকারকে গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে। সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না। অভিযুক্ত হবে যা সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজ সহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না। আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ লড়াই। 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 5 অগাস্টে বাংলাদেশে একটি নতুন স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নের বাস্তবায়নে ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূসের একটি সরকার গঠন হয়েছিল। সেই সরকার থেকে আমরা যে এক্সপেকটেশন বা আশা ছিল, সে আশাহত হচ্ছে আমরা প্রতিনিয়ত। এবং আমরা দেখেছি রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো গত 15 বছরে ধসে পড়েছিল, এবং সেই জায়গা থেকে আমরা একটি নতুন সূর্য দিগন্তের যে প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের স্বপ্ন যাত্রা করেছিলাম, সেই যাত্রায় আমরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছি। এবং সেই জায়গাতে আমরা রাজনৈতিক দলগুলো, যেখানে বাংলাদেশের জনগণের সাথে কমিটমেন্টের একটা বিষয় ছিল, সরকারকে একটি সহযোগিতার বিষয় ছিল, সেখানে আমরা তাদের সেই জায়গাতে দেখতে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো টেন্ডার, চাঁদাবাজি বিভিন্ন জায়গায় নিজেদেরকে জড়িয়ে একটি তড়িৎ গতিতে নির্বাচন প্রক্রিয়ার দিকে তাদের যাত্রা শুরু করেছে। সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধান যিনি উপদেষ্টা রয়েছেন, সেখানে রাজনৈতিক দলগুলো তারা যে কমিটমেন্টের জায়গা থেকে, তাদের প্রতিশ্রুতির জায়গা থেকে আসার আহ্বান জানানোর পরও রাজনৈতিক দলগুলো সেই বিষয়ে আমরা তাদের কোনো সহযোগিতা লক্ষ্য করছি না। এবং তার একটি রিসেন্ট উদাহরণ হলো রাজনৈতিক দলগুলো বিভিন্ন দলের সাথে সংযোগ সৃষ্টির মাধ্যমে তারা 10 জন যে ইসির কমিটি মেম্বার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন করেছিল, সেখান থেকে তাদের সে কায়দা কানুনেই আমরা আজকে দেখলাম ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে। সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা অতি সত্বর যারা নিয়োগ নিয়েছেন তাদের নিয়োগ দানকে এই শপথে তাদেরকে সেখান থেকে প্রত্যাখ্যান করে বদিউল আলম মজুমদারের মধ্যে যে একটি রাষ্ট্রীয় সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনের, সেটার পূর্ণ প্রক্রিয়া বা ডিসেম্বরের মধ্যে যে রিপোর্ট আসবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণভোটের আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা এখনোই স্বভাবত মনে করি গত 15 বছরে যে গুম হয়েছিল, খুন হয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি কারিগরি প্রতিষ্ঠান হিসাবে বর্তমানে যে ইলেকশন কমিশন সেটা অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। সেই জায়গা থেকে এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে, মানুষের রক্তের সাথে বেইমানি হবে এবং বাংলাদেশের যে জনগণ তাদের স্পিরিট নিয়ে 5 অগাস্টে যে একটি গণ অভ্যুত্থান করেছিল, সেই গণ অভ্যুত্থানের সাথে বেইমানির শামিল। আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করি, আমরা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বলতে চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান সংস্কার কমিশন যে গঠন হয়েছিল, কোনো সংস্কারের কমিশনের রিপোর্ট জমা এবং সংস্কার হওয়া পর্যন্ত আগামীতে কোনো কিছু বাংলাদেশে আমরা আয়োজন করতে দিব না। আমরা চাই বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে, জনগণের যে দাবি রয়েছে,
গণ অভ্যুত্থানে যে স্পিরিট রয়েছে সেগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেই আবার মাঠে ফিরে যাব এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয় নাগরিক কমিটি একসাথে সরকারে বর্তমান হোক ভবিষ্যৎ হোক গণ অভ্যুত্থান স্পিরিটের বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং বর্তমান পরিস্থিতিতে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আগে সংস্কার তারপরে নির্বাচন এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। ধন্যবাদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সকলকে এবার আমাদের মাঝে আমাদের সদস্য সচিব আখতার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। একটা বিষয় খুবই পরিষ্কার যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকারের রেগুলার যে অ্যাক্টিভিটিস থাকে, একটা নির্বাচন করিয়ে দিয়ে যাওয়া 3 মাসের মধ্যে, এই সরকারের কাজ কিন্তু শুধুমাত্র একটা নির্বাচন করিয়ে দিয়ে যাবেন এবং তারপরে আমাদের 2000 শহীদ যারা জীবন দিলেন, এই এত মানুষ যারা পঙ্গু হলেন, আহত হলেন, তাদের এই যে আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে গঠিত যে সরকার তারা দায় মুক্তি পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন নয়। কিন্তু আমরা খেয়াল করে দেখছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা যে ফেসিবাদের আমলে 2022 সালে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 যেটা গঠন করা হয়েছিল, সেই আইনের অধীনেই আবারও নির্বাচন কমিশনার তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং শপথের কার্যক্রম সম্পূর্ণ হলো। আমরা সেই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়ে, রাজপথে রক্ত দিয়ে আপনাদেরকে একটা পবিত্র দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে সেখানে আসীন করেছেন। আপনারা বাংলাদেশের মানুষের যে বক্তব্য আছে সেই বক্তব্যের প্রতি আপনাদের কমিটমেন্ট, আপনাদের যে শপথ, সেই শপথকে আপনাদেরকে পূরণ করতে হবে। যেসব সংস্কারের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের জন্য নির্বাচন নিয়ে যা কিছু হতে পারে অনেকগুলো প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো কিভাবে সলভ হতে পারে তার জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 31 তারিখের মধ্যে, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তার রিপোর্ট আসার কথা। সেই রিপোর্টটা অন্তত আসতো, তারপরে যদি নির্বাচন কমিশন গঠন হতো বা সেই অনুযায়ী যদি এই নির্বাচন কমিশন তো এই যে 2022 সালের যে আইন, সে আইনের ব্যাপারে তাদের কি বক্তব্য সেটাই তো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। সেই বক্তব্যটা জানা পর্যন্ত অন্তত অপেক্ষা করা দরকার ছিল এবং সেই অনুযায়ী কার্যক্রমগুলো সমাপ্ত করার পর নির্বাচন কমিশন গঠন হওয়া দরকার ছিল। কিন্তু কেন এত তড়িঘড়ি? কেন বারবার আমরা খেয়াল করছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবার বলছেন তিনি এখান থেকে চলে যাবেন যদি রাজনৈতিক দলগুলো না চায়। আমরা এই বক্তব্যকে মানতে পারছি না। আমরা শিক্ষার্থীরা যারা ছিল রাজপথে তাদের পক্ষ হয়ে এবং আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি সারা দেশের মানুষের পক্ষ হয়ে আমরা এই কথাটা বলতে চাই যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ হওয়ার পরেই এখানে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ বিগত সময়ে নির্বাচনের নামে এখানে যে ছেলে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে এরকম কোনো প্রহসনের ভিতর দিয়ে আর যেতে চায় না। আমরা একটা সাস্টেইনেবল একটা সমাধান এখানে দেখতে চাই। বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে পেতে চায়। ফেসিবাদী ব্যবস্থার সমস্ত ধরনের যে এলিমেন্টগুলো আছে, সমস্ত উপাদানকে বাংলাদেশের মানুষ এখান থেকে নিশ্চিহ্ন করতে চায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। তাহলে এখন যে সরকার আছে এই সরকারটাই কি সম্ভব? তাদের কাছে আমাদের পাঁচটা প্রশ্ন থাকবে। নির্বাচিত সরকার ছাড়া যদি কোনো কিছুই সম্ভব না হয় তাহলে এই যে সরকার আছে তারা তো অনির্বাচিত, কিন্তু অনির্বাচিত হওয়াটাই কি তাদের ক্ষমতার যে তারা যে আসীন হয়েছেন তার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে? আমরা মনে করি এমনটা করে না। বাংলাদেশের মানুষ তারা জীবন দেওয়ার ভিতর দিয়ে এই সরকারকে ক্ষমতা আসীন করেছে, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তাদেরকে ন্যায্যতা দিয়েছে, বৈধতা দিয়েছে। সেই বৈধতার ভিত্তিতেই তারা এই সংস্কারের বিষয়গুলো, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ধারণ করে তারা কাজ করবেন। এইখানে এই যে প্রশ্ন নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার এখানে টেকসই হবে না, এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থনযোগ্য আমরা মনে করি না। বিএনপি সরকারের জন্য সংস্কার প্রস্তাব রেডি করছে কেন? সরকার এখন পর্যন্ত নাগরিক কমিটি কিংবা ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করছেন আপনাদের সঙ্গে কোনো অফিসিয়ালি বৈঠক বসেছে পরামর্শের জন্য? আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমাদের যে প্রতিক্রিয়াগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। আমরা চাইবো যে সরকার
তাদের যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো আছে, সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের প্রস্তাবনাগুলো রেডি করছি। আমরা সেই প্রস্তাবনাগুলো সেই সংস্কার কমিশনগুলোতে আমরা উপস্থাপন করব এবং তার মধ্য দিয়েই আমরা সরকারের সাথে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, জনগণের যে দাবি দাওয়াগুলো আছে, আমরা সেগুলো উপস্থাপন করব। এই সংস্কার কমিশন তো আপনার বহু আগে গঠন করা হয়েছে, এতদিন পরে আপনারা কেন বলতেছেন যে আমরা প্রস্তাব করব? এতদিন কেন করেন? আমরা আমাদের যে কার্যক্রমগুলো আছে প্রত্যেকটা সংস্কার কমিশনের জন্য আমাদের প্রস্তাবনাগুলো আমরা রেডি করছি। আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এটা একদিনেই একটা প্রস্তাবনা রেডি করা সম্ভব নয়, কারণ আমরা একটা টেকসই পরিবর্তন এখানে চাই। আমাদের কার্যক্রমগুলো চলমান আছে এবং সরকার যে কমিশনগুলোকে দায়িত্ব দিয়েছে সেই কমিশনগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব দিয়েছে। তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বসছেন। আপনারা দেখেছেন সংবিধান সংস্কার নিয়ে যে কমিশন, তারাও অনেকের সঙ্গে বসছেন, সবগুলো কমিশন বসছে। আমরা সেখানে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরতে চাই এবং এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আসার আগেই নির্বাচন কমিশন গঠন করা হলো, এই নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা যে সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করবে বা সংস্কারগুলো যে হবে না এরকম ধরনের একটা মেসেজ আমাদের কাছে আসছে এর মধ্য দিয়ে, সেটারই আমরা প্রতিক্রিয়া হিসেবে আজকে এখানে বসেছি এবং আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি। নবগঠিত কমিশনের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি হবে? কমিশন তো আজকে শপথ নিয়ে ফেললো। কমিশন আজকে শপথ নিয়েছে, আমরা তো আরো দেখেছি অনেকেই শপথ নিয়েছে, বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে তারা কাজ করছে। আমরা বলি যে এই যে শপথ নেওয়াটা হলো এটা কিসের ভিত্তিতে নেওয়া হলো? সংস্কার কমিশনে তো একটা রিপোর্ট দিবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কারা কারা শপথ নেবে, কোন প্রক্রিয়ার মধ্যে দিব, সেই রিপোর্ট ব্যতীত তাহলে যারা শপথ নিয়েছে পূর্বের যে কলা কানুন বা কায়দা কানুন রয়েছে সেগুলোর ভিত্তিতে নিয়েছে। তো আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি পূর্বের কলা কানুন এবং সেটা নিয়োগপ্রাপ্ত যারা রয়েছেন সকলকেই। আমরা বলি যে সংস্কারের একটি সুন্দর একটি রিপোর্ট আসুক, একটি কনস্ট্রাকটিভ কোনো কিছুর মধ্য দিয়ে নিয়োগ হোক, সুন্দর একটা আমরা নির্বাচন প্রত্যাশা করছি। কারণ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের এই রক্তদানের অন্যতম একটা প্রতিশ্রুতি ছিল একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশের ক্ষেত্রে একটি সুন্দর কনস্ট্রাকটিভ সকল অংশীজনের মতামত নিয়ে সংস্কারের মধ্য দিয়ে হওয়া সম্ভব, আদারওয়াইজ এটা আমরা পসিবল বলে মনে করি না। না, নতুন কমিশনটা কিসের ভিত্তিতে হলো? আমরা তো এই বিষয়গুলো কোশ্চেনগুলো রেইজ করতেছি যে নতুন যে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা তো সংস্কার কমিশনের রিপোর্ট ছাড়াই এখানে নিয়োগ করে, তাহলে কিভাবে হলো সেটি সরকার এবং জাতির সামনে হলো উন্মোচন করুক এবং যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে প্রেসার দিচ্ছে সেই বিষয়গুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করি যে রাজনৈতিক দলগুলো তাদের যে তাড়াহুড়া, সরকারকে যে চাপের ক্ষেত্রে এবং সরকারকে যে অসহযোগিতার মনোভাব সেখান থেকে সরে আসে। সংস্কার কমিশনকে সময় দেওয়া উচিত এবং সরকারকেও সময় দেওয়া উচিত যাতে সরকার একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে শহীদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দিতে পারে। এই জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যান করছি এবং সাথে সাথে সরকারকে সহযোগিতা যে রাজনৈতিক দলগুলো দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোকে ধৈর্যের পরিচয় দিয়ে হাসিনা রিজিমের যে একটি পাতানো, তিনটি পাতানো আমরা নির্বাচন দেখেছি, সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য থেকে বের হয়ে বিএনপি যে গণতন্ত্রের লড়াই করেছিল সে গণতন্ত্রের লড়াই তারা অব্যাহত রাখুক এবং তাদের সে হাসিনার যে অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটাতে তারা ব্যাক না করুক এবং তারা বাংলাদেশের জনগণের সাথে যে ম্যান্ডেটটা দিয়েছিল গণ অভ্যুত্থানে সেই ম্যান্ডেট তারা বজায় রাখুক। এর ব্যত্যয় ঘটলে জনগণ যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আবার দাঁড়াতে বাধ্য হবে। গঠনের জন্য নাম তালিকা চাওয়া হয়েছে, তারপর গঠন হলো, আজকে শপথ হলো, এতদিন তো আপনারা এই ব্যাপারে বলেন না, আমরা তো শুরু থেকে বলে আসছি, আমাদের কাছেও চিঠি এসেছিল সার্চ কমিটির জন্য, কিন্তু আমরা তো মনে করি যে নিয়োগ এটা সংস্কার কমিশনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে নিয়োগটা হওয়া উচিত, তাহলে তো সেখানে আমাদের নাম প্রস্তাব করার কোনো প্রশ্নই আসে না। আমাদের কাছে কিন্তু আমাদের একটা মিনিট আমাদের কাছে কিন্তু নির্বাচন কমিশনের এই যে নাম কমিশনের জন্য নাম প্রস্তাব করার জন্য চিঠি পাঠিয়েছে, আমরা এটা রেসপন্স করিনি। কেন রেসপন্স করিনি? কারণ এই যে আমাদের আজকে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দুদক আমাদের কাছে চিঠি পাঠিয়েছে, সংস্কার প্রস্তাব চেয়েছে, সংবিধান সংস্কার কমিশন, আমরা কিন্তু এগুলো কোঅপারেট করছি, যথাসময়ে আমরা এগুলো দেবো। কিন্তু এই ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার যে আপনি ওই যেটা এতক্ষণ আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব বললেন, ফলে এই অবস্থানের সাপেক্ষে আমাদের বাকি পজিশনগুলো ঠিক হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল যে 21 তারিখ রাষ্ট্রপতির আদেশে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এর পরবর্তী সময় আপনারা আসলে কোনো প্রতিক্রিয়া কেন দেখালেন না? আজকে শপথ গ্রহণের পরে কেন আপনারা জানালেন না? এর আগে কেন জানালেন আপনারা? আমরা এই শপথ গ্রহণটা যে আমরা মনে করছি এটা দীর্ঘ একটা বিলম্বিত সংস্কার কমিশনের যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টের মধ্য দিয়ে তারা এটা যাবে, কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি যখন আমাদের কাছেও তারা নাম চেয়েছে, আমরা মনে করছি একটা বিলম্বিত প্রক্রিয়ার মধ্যে ডিসেম্বরের পরে তারা এই বিষয়গুলো শপথ বা নামগুলা ঘোষণা সেগুলো কমপ্লিট করবে।
কিন্তু যখন দেখলাম যে সরকার এই বিষয়ে তাড়াহুড়া করছে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তাড়াহুড়া করছে, সেই জায়গা থেকে আজকে তারা যখন শপথ নিয়েছে একটা বিধিবদ্ধ জায়গায় তারা চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আজকে আমরা সংবাদ সম্মেলনটা করতে বাধ্য হয়েছি। রাজনৈতিক দলগুলো এক ধরনের আলোচনা করছে যে আপনারা আসলে রাজনৈতিক দল করতে চান, সে কারণেই সময় দরকার, সে কারণে আপনারা সংস্কারের জন্য সময়টা নিচ্ছেন। কি বলবেন রাজনৈতিক দলগুলো? এটা তো 5 তারিখে জনগণ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রায় দিয়ে দিয়েছিল যে বাংলাদেশে একটি নতুন শক্তির আবির্ভাব হচ্ছে। সো এটা হয়তো এখন পুনর্গঠনের বিষয়, এবং এটা আজকের কোনো বিষয় না যে আমাদের সময় ক্ষেপণ বা কোনো কিছুর প্রয়োজন। এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারুণ্যের একটি শক্তি নতুনভাবে জানান দিয়েছিল যে উই আর প্রিপেয়ার টু, মানে আমরা বাংলাদেশ পুনর্গঠনের জন্য প্রস্তুত এবং তারা বাংলাদেশ পুনর্গঠন করবে। তো সেই জায়গা থেকে যে পুনর্গঠনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা আগের কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই না। বাংলাদেশের তারুণ্যদের একটি দল অলরেডি 5 তারিখে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা 5 তারিখে ঢাকা শহর পুরা বাংলাদেশে সেই তারুণ্যের দলকে দেখেছেন আপনারা। আমরা সেই তারুণ্যের দলকে যে নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ব্যালট যে রেভলিউশন আমরা বলতেছি, সেই ব্যালট রেভলিউশন আমরা নিয়ে যাব। কিন্তু এটার জন্য যে আমার সময় প্রয়োজন, আমরা অলরেডি এই ইতিহাসের হিস্ট্রিতে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলটা হয়ে গিয়েছে, জাস্ট এখন পুনর্গঠনের বিষয়। ধন্যবাদ সবাই। আপনাদের নির্বাচন প্রতিনিধি আছে সরকারের উপদেষ্টা হিসেবে। আপনাদের এখানে সরকারের একজন এখন তারা কি পূর্বাশা অবস্থায় আছে কিনা, নাকি আপনাদের কথা তারা বাস্তবায়ন করবে? প্রতিনিধি রয়েছেন, প্রতিনিধিরা কিন্তু সরকার নয়, সরকার একটি যন্ত্র। সেই যন্ত্রের মধ্যে অনেকগুলা মানুষ বসে রয়েছেন। কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি, বর্তমান সরকার যে ব্যবস্থা চলছে, এটার মধ্যে পূর্বের যে ফেসিবাদী ব্যবস্থার যে সরকার ছিল তার মধ্যে বেশি কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। পূর্বের সিস্টেমগুলাই রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি না সচিবালয় থেকে কোনো আমলাতন্ত্রকে বহিষ্কার করা হয়েছে। আমরা আর্মি থেকে ফেসিবাদী কোনো ব্যবস্থার টুলসকে বহিষ্কার করা হয়েছে দেখতে পাইনি। কোনো জায়গা থেকে রাষ্ট্রের যত কলাযন্ত্র রয়েছে সবগুলা জায়গাতে ফেসিবাদী ব্যবস্থার যে আমলাতন্ত্র এখনো রয়েছে। ফলত যে আমলাতান্ত্রিক যে জটিলতা এবং আমলারা যে বিষয়গুলো ডিসিশন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু সরকারকে অসহযোগিতা করছে। এবং সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, মিস্টার আসিফ এই বিষয়ে কথা বলেছেন যে আমলারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন আমলা নিজেদের থেকে উদ্যোগী হয়ে পূর্বের যে শেখ হাসিনা রিজিম তাদের পক্ষে কাজ করার জন্য এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে এখনো বাংলাদেশে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগ মিছিল করার সাহস পায়? তা আমরা মনে করতেছি ফেসিবাদী যে দোসর আমলাতন্ত্র বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, তারা এই ক্ষেত্রে এখনো সহযোগিতা করছে। তা আমরা সরকার এবং জনগণের কাছে আশা রাখি যে আপনারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন এবং যেখানেই ফেসিবাদের দোসর লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনয়ন করুন। না, আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে কোনো, আমাদের একটা ক্যান্টনমেন্ট রয়েছে, সেই ক্যান্টনমেন্ট আমরা মনে করি জনগণ। আমরা বারবার জনগণের কাছে ফিরে যাব, জনগণের কাছে যাব, জনগণের থেকে যে আপিলটা পাবো সেটা আপনারা যারা মিডিয়া, রাষ্ট্রের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান আপনারা রয়েছেন, আপনাদের মধ্যে আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। আমরা এই জায়গাতে একদমই ক্লিয়ার শুরু থেকেই। সো ফলত জনগণ যে জিনিসটা বলে আমরা নিয়ে আসবো, সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা সেই বিষয়টা মিডিয়ার মাধ্যমে সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে পৌঁছে দিবেন। ঠিক আছে। না, রাজনৈতিক দলগুলা নিয়ে আমাদের কোনো ভয় নাই। আমরা যে রাজনৈতিক দলগুলা অংশগ্রহণ করেছে, আমরা তাদের সিনিয়র লিডারদের সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন হয়। সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিনিয়র যারা লিডার রয়েছেন তাদের সাথে আমাদের কমিউনিকেশন হয়। তারাও বলেছে যে তাদের বিভিন্ন জায়গায় লোয়ার লেভেলে যারা নেতাকর্মী রয়েছেন তারা ডিরেক্টলি এগুলোতে ইনভলভ হয়ে গিয়েছেন। তো তারা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তো আমরাও এটাতে প্রেশার ক্রিয়েট করছি যাতে হলো আমাদের পূর্বের যে সংস্কৃতি, সকল দলই তো এই বিষয়ে ঐক্যবদ্ধ জায়গা থেকে একসাথে হলে একটা সেটেলমেন্টের কাজ করছে। সো আমরা যে নিউ সেটেলমেন্টের জায়গা থেকে বলতেছি, এটা তো কোনো স্পেসিফিক রাজনৈতিক দল না, এটা আমরা রাজনৈতিক দলের সংস্কৃতির জায়গা থেকে কথা বলছি। সো সকল রাজনৈতিক দলের এই যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে আসে নতুন আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত, চাঁদাবাজি, টেন্ডারবাজিহীন একটি নতুন বৈষম্যহীন সমাজ নির্মাণের দিকে আমরা যে পথযাত্রা অগ্রসর হচ্ছি, সে বিষয়ে আমরা বারবার হলো তাগিদ দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটু শেষ করি। ধন্যবাদ। পূর্বের সেটেলমেন্টের সবগুলা দলই তো এটার মধ্যে, আমরা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসে। না, এখানে একটা জিনিস আছে ভাইয়া, আমি যদি অনুমতি দেন আমি বলতে চাই, মানে কোন দল নাই,
আপনার পূর্বের সংস্কৃতিতে আপনাদের কি কোনো এমন দল পেয়েছেন? নাই। আপনারা তাহলে আমি আপনাদের কাছে একটু কোশ্চেনটা রাখি, তাহলে চাঁদাবাজি 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 জি জি সেটা সেটা আমরা যারা আপনারা রাষ্ট্রের এই যে বিভিন্ন জায়গায় প্রাইভেট এবং সরকারি যে ক্ষেত্রে গণমাধ্যম রয়েছেন, আপনারা জনগণকে একটু প্রশ্ন করুন, এবং যেখানে তারা চাঁদাবাজের শিকার হচ্ছে, টেন্ডারবাজির শিকার হচ্ছে, আপনারা আপনাদের উত্তরগুলা একদম যে কোনো রিকশাওয়ালা থেকেও পেয়ে যাবেন। এটার জন্য আমাদের উত্তর দিতে হবে না, যে কোনো সাধারণ মানুষ থেকে পাবেন। ধন্যবাদ সকলকে।